মূল বেতনের 15% বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা, ধর্মঘট প্রত্যাহার। বান্দরবানে মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ, আতঙ্ক এলাকাবাসীর। জোরালো হচ্ছে ঢাকা গোপালগঞ্জ সরাসরি রেল চলাচলের দাবি। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত সংবাদ। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 2 দফায় বাড়িয়ে 15% করা হবে। আগামী 1 নভেম্বর থেকে 7.5% এবং 2026 সালের জুলাই থেকে আরও 7.5% বাড়ানোর কথা জানিয়ে পরিপত্র দিয়েছে অর্থ বিভাগ। দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষক প্রতিনিধিরা আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাবেন বলেও আশ্বাস দেন। অর্থ বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে জানানো হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া কিছু শর্ত সাপেক্ষে নির্ধারণ করা হয়েছে। গত 10 দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষক কর্মচারীদের দাবি ছিল 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা বরাদ্দ। গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি, এবং আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন, এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই। এবং আমরা আশা করি পরবর্তীকালে যারা সরকার যারা গঠন করবেন, এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধাও তারা এটা দিতে তারা অপারগ হবেন না, এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন। আমাদের তো দাবি ছিল 3টা, আপনারা সবাই জানেন, 20% বাড়ি ভাড়া, আর মেডিকেল আপনার 1500 টাকা, আর আমাদের যে কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। আমাদের সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন, ওনারা অনুরোধ করেছেন, ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। বান্দরবানে নাইক্ষ্যংছড়ির 22 ফাঁড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে আবারও ভেসে আসছে ব্যাপক গোলাগুলির শব্দ। এতে স্থানীয়দের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধমের 22 ফাঁড়ি এলাকার 36 নম্বর সীমান্ত পিলার সংলগ্ন মিয়ানমারের ভেতরে সংঘর্ষ চলমান থাকায় গোলাগুলির শব্দ ভেসে আসতে থাকে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলম জানান, মিয়ানমারের ভেতরে থেকে অন্তত 2 শতাধিক রাউন্ড গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। ফলে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। অনেকে উদ্বেগ আর উৎকণ্ঠায় রাত জেগেছেন। এই পরিস্থিতিতে বিজিবি সতর্ক রয়েছে উল্লেখ করে সীমান্তের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তারা। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট গতকাল থেকে বন্ধ। দিনাজপুর ও আশপাশের জেলায় দেখা দিয়েছে লোডশেডিং এর আশঙ্কা। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে 16 অক্টোবর 3 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়, আর রবিবার রাতে 1 নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় সেটিও বন্ধ করতে হয়। এর আগে 2020 সাল থেকেই 2 নম্বর ইউনিটটি অচল। তিনি আরও জানান, চীনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। 1 নম্বর ইউনিট 1 সপ্তাহের মধ্যে চালু হতে পারে, তবে 3 নম্বর ইউনিট সচল হতে 3 মাস সময় লেগে যেতে পারে। নেস্কো কর্মকর্তারা জানিয়েছেন, বড়পুকুরিয়া থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ঘাটতি তৈরি হবে, ফলে লোডশেডিং এর আশঙ্কা রয়েছে। ঢাকা গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবি দীর্ঘদিনের। সড়ক পথের ভোগান্তি আর প্রায়শই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানিতে উদ্বিগ্ন জেলাবাসী। তারা অন্তত এক জোড়া ট্রেনের দাবিতে সোচ্চার। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
ঢাকার সাথে গোপালগঞ্জের রেল যোগাযোগের সব অবকাঠামোই তৈরি রয়েছে। গোপালগঞ্জ রেল স্টেশন থেকে প্রতিদিন রাজশাহীগামী ট্রেন আসা যাওয়া করে। কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা হয়ে খুলনা থেকে আরও 4টি ট্রেন ঢাকার পথে চলাচল করে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে আরেকটি ট্রেন যায় রাজবাড়ী পর্যন্ত, অথচ গোপালগঞ্জের বাকি উপজেলাগুলো রেলের সুবিধা থেকে বঞ্চিত। গোপালগঞ্জে রয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, চক্ষু ইনস্টিটিউট, টেক্সটাইল কলেজ সহ সরকারি বড় বড় স্থাপনা। অসংখ্য শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী প্রতিনিয়তই ঢাকা যাওয়া আসা করে থাকেন। গোপালগঞ্জ ঢাকা রুটে সরাসরি রেল সার্ভিস পেলে দুর্ঘটনাপ্রবণ সড়কপথের দুর্ভোগ এড়িয়ে সাশ্রয়ী ও নিরাপদ হতো তাদের যাত্রা। আমরা বাসে চলাচল করতে গেলে দেখি যে সবার জ্যামে পড়তে হয়, তারপরে টাইম ম্যানেজমেন্ট হয় না। কাশিয়ানী হয়ে আমাদের ভায়া হয়ে যেতে হয়, আমাদের অনেক ক্ষেত্রে ট্রেনটা মিস হয়। তুলনামূলক ট্রেনের যাত্রাটা সেফ। আমি গোপালগঞ্জবাসী হিসেবে সরকার থেকে দাবি করতেছি আমাদের ট্রেনটা সারা বাংলাদেশের জন্য যোগাযোগ হয়, বিশেষ করে ঢাকা টু গোপালগঞ্জ হলে আরো বেশি ভালো হবে। গোপালগঞ্জ রাজশাহী রেলপথ যেমন লাভজনক হয়েছে, ঢাকা গোপালগঞ্জ ট্রেন চলাচলও তেমনই লাভজনক হবে, লাভবান হবে অসংখ্য মানুষ, বলছেন খোদ রেল কর্মকর্তারা। আমাদের এই রুটে ইচ্ছা করলে 3 থেকে 4 জোড়া ট্রেন যে কোনো সময় চালানো সম্ভব। আমি মনে করি ট্রেন চলাচল যদি হয় তাহলে এই সব লোক ঝুঁকি থেকে বাঁচবে এবং দেশ এবং সরকার দুজনেই লাভবান হবে। ঢাকা গোপালগঞ্জ রুটে রেল চলাচলের দাবিতে মানববন্ধন করেছেন জেলাবাসী। রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবার আশ্বাস জেলা প্রশাসকের। গত 5 অক্টোবর একটি পত্র পাঠিয়েছি ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ের পশ্চিমের নিকট। আশা করছি খুব শীঘ্রই এই ট্রেনটি যদি চালু হয়, গোপালগঞ্জ জেলা শুধু না, আশেপাশের জেলাগুলো আর্থসামাজিক অবস্থার মধ্যে বিশেষ করে পণ্য পরিবহন থেকে শুরু করে বিভিন্নতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ঢাকা গোপালগঞ্জ রেল যোগাযোগ চালু হলে শুধু গোপালগঞ্জের লোকদের জন্যই নয়, নড়াইলের 2 উপজেলা এবং বাগেরহাটের 2 উপজেলার বাসিন্দারাও তার সুবিধা পাবেন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। 5 জেলায় সড়কে প্রাণ গেল 6 জনের। চুয়াডাঙ্গায় মদ পানে 6 জনের মৃত্যু, 4 জনের মৃতদেহ তোলা হলো কবর থেকে। স্বাগত আরো একবার, দেখছেন দেশের খবর। দেশের 5 জেলায় আজ সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে উপজেলার বৈডর বড় পুকুর পাড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া পেছনের ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চালক আলামিন, আহত হন তার সহকারী। হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। পুলিশের ধারণা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও আজ সকালে ঝিনাইদহ সদর উপজেলার দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে ট্রাকের হেলপার নিহত ও আহত হয়েছেন আরও 3 জন। প্রায় একই সময়ে যশোর খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হন আবুল কালাম খান নামে এক সবজি বিক্রেতা। রাজবাড়ীর গোয়ালন্দ এবং কুষ্টিয়ার দৌলতপুরেও সড়ক দুর্ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গিদহ এলাকায় বিষাক্ত মদ পানে 6 জনের মৃত্যুর ঘটনায় কবর থেকে 4 জনের মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনিনের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের কাজ সম্পন্ন হয়। 9 অক্টোবর দিবাগত রাতে ডিঙ্গিদহ বাজার এলাকায় কয়েকজন একসঙ্গে বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরদিন একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে 6 জনের মৃত্যু হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরে 2 জনের মরদেহ ময়না তদন্ত সম্পন্ন হয়। নিহতদের মধ্যে 4 জনকে পরিবারের সদস্যরা গোপনে দাফন করেছিলেন। আজ তাদের মৃতদেহ কবর থেকে তোলা হলো। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন।
স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। দর্শক, এই মুহূর্তে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্রিফিং করছেন। আমরা যুক্ত হচ্ছি সেখানে। এই শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে এইখানে তো 15-16 জনের ব্যাপারে তারা একটা স্বীকারোক্তি দিয়েছেন, বলেছেন ব্রিফিং করে, কিন্তু এর বাইরে আরো যারা আছে, বিশেষ করে সাবেক ডিজি যারা ছিলেন, যারা পলাতক, তাদের ব্যাপারে কোন ধরনের পরবর্তী আপনাদের আপডেট আছে কি বা এই ব্যাপারে এখানে সার্ভিং এক্ষেত্রে সার্ভিং অথবা রিটায়ার্ড সকলের ক্ষেত্রে, শুধু তারা নয়, এই দেশের যে কোনো নাগরিক যার বিরুদ্ধে এই আইন প্রযোজ্য হয়েছে সকলের ক্ষেত্রে এই একই ধরনের নিয়ম, একই ধরনের বিধান প্রযোজ্য হবে। ঠিক আছে। মামলা করার ক্ষেত্রে প্রসিকিউশন আসলে কোনো ধরনের চাপ অনুভব করেছিল বা এই নিয়ে কোনো ধরনের আপনাদের দিক থেকে আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন। আপনারা জানেন যে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী যারা রাষ্ট্রের উচ্চতর অবস্থানে ছিলেন, ইভেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মামলা এখানে চলছে। সাবেক অনেক রিটায়ার্ড এবং সার্ভিং আর্মি অফিসারকেও এইখানের জুলাই গণহত্যার বা জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় নিয়মিত এখানে আনা হচ্ছে। এখানে আসামি কে আমরা সেটা দেখছি না, আমরা দেখছি যে আইন কিভাবে বলেছে আমাদেরকে। আইন একজন অ্যাকিউজডকে যতটুকু সুবিধা দিতে বলেছে, প্রসিকিউশন পূর্ণ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত আছে। ঠিক আছে। যুক্তিতর্কের নিয়ে কিছু বলবেন? দর্শক, এতক্ষণ প্রসিকিউটর তামিম প্রেস ব্রিফিং করছিলেন। আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি এই ব্রিফিং করছিলেন। যাচ্ছি পরের সংবাদে। এই মাঝে শেষ হয়ে এলো দেশের খবর এবং এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। পরের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।